নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা ভালো আছি। এর আগের ভিডিওতে আমরা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পটি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতাটি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জেনে নিই। বাংলা সাহিত্যের নামকরা নাট্যকার ছিলেন দ্বিজেন্দ্র রায়। শুধু নাট্যকার নয়, কবি হিসাবেও তিনি প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। মাত্র 19 বছর বয়সে তিনি তার প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথা প্রথম ভাগ প্রকাশিত করেছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল আর্যগাথা দ্বিতীয় ভাগ, মন্ত্র, আষাঢ়ে, আলেখ্য, ত্রিবেণী প্রভৃতি। দ্বিজেন্দ্রলাল রায় ছন্দ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষাও করেছিলেন। তিনি মানুষের মুখের ভাষাকে ছন্দে প্রয়োগ করেছিলেন। তিনি অনেক হাসির কবিতাও রচনা করেছিলেন। কবি দ্বিজেন্দ্রলালের কবিতার মূল সুর ছিল স্বদেশপ্রেম। আমাদের প্রিয় কবি তথা নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় 1863 সালে জন্মগ্রহণ করেন এবং 1913 সালে পরলোক গমন করেন। এতটুকু ছিল ডিএল রায়ের ব্যক্তিগত জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে কিছু জেনে নেব। আজ আমরা যে কবিতাটি আলোচনা করছি তা পাঠ্য অন্যান্য কবিতা থেকে একটু আলাদা। আজকের এই কবিতাটির প্রধান বিষয় হচ্ছে দেশাত্মবোধক মনোভাব। এই কবিতায় কবি জন্মভূমি তথা দেশজননী বা ভারত মাতার দুঃখ দুর্দশার কারণ জানতে চেয়েছেন বা জানবার চেষ্টা করেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায় যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা ছিল ইংরেজ শাসিত পরাধীন ভারতবর্ষ। পরাধীন ভারতবাসী তথা ভারত মাতার উপর ইংরেজদের যে নিষ্ঠুর অত্যাচার তা তিনি প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছিলেন। তিনি মর্মে মর্মে অনুভব করেছিলেন পরাধীন যে কি জ্বালা বা কি কষ্ট তা তিনি সামনে থেকেই অনুভব করেছেন। তিনি বারবার এই কথাটি বোঝাতে চেয়েছেন যে ভারতবাসী তথা ভারত মাতার এই যে শৃঙ্খলিত অবস্থা তথা এই যে দৈন্য, তার যে এই যে দরিদ্রপূর্ণ অবস্থা, এই অবস্থার কারণ কি। কবি এখানে আমাদের স্মরণ করতে চেয়েছেন অতীতে ভারতবর্ষে এমন দুঃখ দুর্দশা কখনোই ছিল না। কারণ একসময় ভারত সন্তানগণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের গৌরব কীর্তি স্থাপন করেছিলেন। ভারতবর্ষের নাম পৃথিবীর বুকে উজ্জ্বল করে তুলেছিলেন। তাহলে বর্তমানে ভারত মাতার এত দুঃখ দুর্দশার কারণ কি, এই কথাকেই কবি বারবার স্মরণ করাতে চেয়েছেন। আসলে স্মরণের মধ্য দিয়ে তিনি সমগ্র ভারতবাসীকে জাগিয়ে তুলতে চেয়েছেন এবং ভারত মাতার বন্দনা করেছেন এবং তিনি এও বলেছেন আমরা ভারতবাসীরা এই ভারত মাতার দুঃখ দুর্দশা একদিন মোচন করাবই। এমন আশাবাদী কথাই বলা হয়েছে বা শোনানো হয়েছে আমাদের এই পাঠ্য কবিতাটির মাধ্য দিয়ে। চলো আমরা এখন তাহলে কবিতাটি পাঠ করে প্রত্যেকটি লাইন বোঝার চেষ্টা করি। বঙ্গ আমার জননী আমার, দ্বিজেন্দ্রলাল রায়। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মা তোর রুক্ষ নয়ন, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। ত্রিংশ কোটি সন্তান যার, ডাকে উঠছে আমার দেশ। কবি এখানে ভারত মাতার কাছে বারবার প্রশ্ন করেছেন যে তুমি আমার বঙ্গ, তুমি আমার মা, তুমি আমার ধাত্রী। ধাত্রী মানে ধারণ করে যে, অর্থাৎ বঙ্গভূমি বা
আমাদের দেশের কি বোঝানো হয়েছে এখানে, ধাত্রী মানে তোমার চোখ এত শুষ্ক কেন, রুক্ষ কেশ অর্থাৎ তোমার চুলগুলি এত এলোমেলো বা অমসৃণ কেন, কেন গো মা তোর ধুলায় আসন, তোমার তুমি যে আসনটাতে বসেছো সেই আসনটা এখন ধুলোতে ময়লা কেন, কেন গো মা তোর মলিন বেশ, তোমার পরনের কাপড় এখন অমসৃণ বা অপরিষ্কার কেন, যেখানে তোমার 30 কোটি সন্তান উচ্চটাকে বলে আমার দেশ বলে, সেই দেশের অবস্থা বা সেই দেশের মা হয়ে তুমি তোমার এমন দুঃখ দুর্দশার কারণটা কি, কবি এখানে বারবার এই প্রশ্নগুলি জানতে চেয়েছেন। এখন দেখো এখানে কবি এখন প্রাচীনকালের যে গৌরব কীর্তি ছড়িয়ে দিয়েছিল যে সমস্ত মহান পুরুষেরা, তাদের কথাই কিছু উল্লেখ করেছেন। উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, আজিও জুড়িয়া অর্ধজগৎ ভক্তি প্রণত চরণের চার। অর্থাৎ উদিল মানে উঠলো, যেখানে মানে এখানে যেখানে বলতে আমাদের ভারতকেই বোঝানো হয়েছে। বুদ্ধ আত্মা মানে বুদ্ধদেব যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই কিসের জন্য জন্মগ্রহণ করেছিল, মোক্ষদ্বার অর্থাৎ হলো নির্বাণ বা লাভ, নির্বাণ লাভের দরজা বা মুক্তির দরজা। বুদ্ধদেব যেখানে তার নির্বাণ লাভের ইচ্ছা নিয়ে জন্মগ্রহণ করেছিল, আজও জুড়িয়া অর্ধজগৎ মানে এখন পর্যন্ত, অর্ধজগৎ মানে পৃথিবীর অর্ধেক ভাগ বা অর্ধেক জনগণকে বোঝানো হয়েছে। পৃথিবীর অর্ধেক জনগণ যেখানে বুদ্ধদেবের চরণে শ্রদ্ধায় অবনীত, সেই আমার দেশ বা সেই তোমার ভারত মাতা তোমার এমন দুর্দশার কারণ কি, এই কথাই তিনি এই যে দুই পংক্তিটির মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। অশোক যাহার অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হইতে জলধি শেষ, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। অর্থাৎ অশোক, আমরা অনেকেই আমরা ইতিহাসের পৃষ্ঠায় পড়েছি, অশোক হলো একজন বীর যোদ্ধা ছিলেন। পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তিনি ভারতের এক প্রান্ত গান্ধার থেকে আরেক প্রান্ত জলধি, জলধি মানে সমুদ্র, ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তার কীর্তি ছড়িয়ে দিয়েছিলেন। সেই অশোক বা বুদ্ধদেবের জন্মস্থান কিন্তু তোমার এই ভারত ভূমিতেই। তুমি তাদের মা হওয়া সত্ত্বেও তোমার এমন দুর্দশা কেন, এই কথাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। একদা যাহার বিজয় সেনানী, হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপ্রদ ভ্রমিল ভারত সাগরময়। অর্থাৎ এক সময় বিজয় মানে এখানে বিজয় সিংহ নামক এক সৈন্যের কথা বা সে রাজার কথা বলা হয়েছে। সেনানী মানে বিজয় সিংহের সেই বীর সেনাদের কথা বলা হয়েছে। হেলায় কথার অর্থ হলো সহজে, অর্থাৎ একদা কোনো এক সময় বিজয় সিংহ তার সেনাদের নিয়ে খুব সহজেই লঙ্কা অর্থাৎ এখনকার শ্রীলঙ্কা যেটাকে আমরা চিনি, সেই লঙ্কা জয় করেছিল। একদা যাহার অর্ণবপ্রদ, সেই বিজয় সিংহের সেই যুদ্ধগামী বা সমুদ্রগামী যে জাহাজগুলো ভারত মহাসাগরে সবসময় ভ্রমণ করে বেড়াতো, সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, মানে ভারতের যে সমস্ত সন্তানরা চীন তিব্বত বা জাপানে গিয়ে সেখানে উপনিবেশ তৈরি করেছিল এবং সেখানে আধিপত্য বিস্তার করেছিল, সেই সন্তানের মা অর্থাৎ ভারত মাতা তুমি, তোমার এমন দুর্দশা, তোমার আসন এখন ধুলোয় লুটোপুটি খাচ্ছে বা তোমার বেশ বা জামা কাপড় এখন ছিঁড়ে, এই সমস্ত কথাই তিনি এই পংক্তিগুলির মধ্য দিয়ে
আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। উঠিল যেখানে মুরস মন্ত্রে, নিমাই কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস যেথা গাহিল গান। অর্থাৎ যেখানে মুরস মন্ত্র, মুরস হলো এক ধরনের বাদ্যযন্ত্র, মুরস মন্ত্রে নিমাইয়ের কণ্ঠে যে মধুর তান উঠেছিল, সেই তান কিন্তু আমাদের সেই ভারত ভূমি থেকেই উঠে এসেছিল। ন্যায়ের বিধান দিল রঘুমণি। রঘুমণি হলো নবদ্বীপের একজন বিখ্যাত পণ্ডিত, যিনি নিমাই পণ্ডিতের বা শ্রী চৈতন্যদেবের বন্ধু ছিল। তিনি কি করেছিল? ন্যায়ের বিধান দিয়েছিল আমাদের সকলকে। চণ্ডীদাস যেথা গাইল গান। চণ্ডীদাসকে, চণ্ডীদাস হলো মধ্যযুগের একজন বৈষ্ণব পদকর্তা, যার গান শুনে নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেব উদ্বুদ্ধ হয়ে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিলেন। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে ভূমিতে নিমাইয়ের মতো সন্ন্যাসীরা, নিমাইয়ের মতো মানে মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছিল, বা রঘুমণি বা চণ্ডীদাসের মতো মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছিল এবং তাদের সেই কীর্তি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, সেই ভারত ভূমির, সেই ভারত মাতা হয়ে তুমি আজ কেন দৈন্যে বা দরিদ্রে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছ? যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুমি তো মা সেই ধন্য দেশ। এখানে প্রতাপাদিত্য একজন ইতিহাসের ঐতিহাসিক একজন চরিত্র, যেটা আমাদের ইতিহাসের বই অনেকেই পড়েছিলাম। প্রতাপাদিত্য একজন বিক্রমশালী যোদ্ধা, যিনি অনেক দেশ, অনেক জায়গায় গিয়ে নিজের প্রতিপত্তি দেখিয়েছিল। সেই প্রতাপাদিত্যের মতো যোদ্ধা থাকা সত্ত্বেও তোমার আজকে এমন দুর্দশা কেন? ধন্য আমরা যদি এ সেরায় থাকে তাদের রক্তলেশ। কবি এখানে বলেছেন ধন্য আমরা। কিসের জন্য কবি নিজেকে ধন্য মনে করেছেন? এই যে আমরা রঘুমণি, চণ্ডীদাস, নিমাই, বিজয় সিংহ, তারপরে অশোক বা বুদ্ধের কথা জানলাম, এরা তো আমাদের ভারতবর্ষেরই সন্তান। তাদের যে রক্তের যে লেশ বা স্পর্শ যদি আমাদের শিরায় থাকে বা বংশ পরম্পরায় আমাদের শিরায় চলে আসে, সেটা যেন কবি নিজেকে ধন্য মনে মনে করেছেন। যদিও মার যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ, নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর। অর্থাৎ যদিও মা তোর দিব্য আলোকে, দিব্য আলোক বলতে এখানে আগের যে সমস্ত মহাপুরুষেরা তাদের গৌরব কীর্তি অর্জন করেছিল, সেই দিব্য আলোকগুলো যেন আজ আধার আধারে ঢেকে গেছে। আধার বলতে এখানে কিসের আধার কথা বলা বলা হয়েছে? ইংরেজ শাসনের সেই পরাধীনতার কথাই বন্ধু বলা হয়েছে। ইংরেজ শাসনের সেই পরাধীনতায় পুরনো যে সমস্ত গৌরবগুলি রয়েছে, সেগুলি আজ ঢেকে রয়েছে। খুবই আশাবাদী হয়েছেন যে কেটে যাবে মেঘ, একসময় এই পরাধীনতা বা এই অন্ধকার, এই দরিদ্রতা আমাদের কেটে যাবে। নবীন গরিমা, নতুন গৌরব ভাতিবে, মানে ফুটে উঠবে, আবার পুনরায় নতুন গৌরব পরবর্তী প্রজন্ম ফুটে তুলবে। আবার ললাটে তোর, মানে ললাট এখানে কপাল, মানে এখানে কপাল, ললাট বলতে এখানে কপালকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমাদের ভারত ভূমিতে একটা সময় ইংরেজদের শাসনের পরাধীনতা কেটে যাবে, সমস্ত দুঃখ দৈন্য দুর্দশা কেটে যাবে, আমরা আবার নতুন করে জেগে উঠব এবং তোমার সেই কপালে বা ললাটে সেই গৌরব আবার ফুটে উঠবে। আমরা ঘুচাবো মা তোর দন্য। কবি এখানে বলেছেন যে আমরা মা তোর দন্য, যত কষ্ট আছে সব কিছু আমরা ঘুচিয়ে দিব। মানুষ আমরা, নই তো মেষ, আমরা তো মেষ না, আমরা তো গাধা না, আমরা মানুষ। আমরা তোর সেই দুঃখ দন্য আমরা সব কিছু মিটিয়ে দিব। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। এখানে কবি সম্বোধন করে বলেছেন তুমি আমার দেবী, তুমি আমার সাধনা বা তপস্যা, তুমি আমার স্বর্গ, তুমি আমার সেই ভারতবর্ষ, সেই আমার দেশ।
কবি এখন সব শেষে আশাবাদী কবি শেষে বলেছেন যে কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, আমাদের কিসের দুঃখ, আমাদের কিসের দৈন্য, আমাদের লজ্জাটা কোথা থেকে, আমাদের কিসের লজ্জা, আমাদের কষ্টটা কোথায়, ক্লেশ আমাদের দুঃখটা কষ্ট কোথায়? কারণ ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, এবং 30 কোটি মানুষ যখন একসঙ্গে মিলে যখন বলবে যে এটা আমার দেশ, এটা আমার দেশ, এই কথা শোনার পরেও কবি যেন অনুভব করেছেন যে আমার দেশের দুঃখ কষ্ট সেগুলি কোথায়, সেগুলি কোনো কিছুই না, এগুলো ফালতু কথা। এই কথাই শেষে কবি আশাবাদী হয়েছেন। অর্থাৎ কবিতা থেকে আমরা এতটুকু জিনিস বুঝতে পারলাম যে কবিতায় দ্বিজেন্দ্রলাল রায় যেহেতু পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন এবং পরাধীন ভারতবর্ষের যে যন্ত্রণা তিনি উপভোগ করেছিলেন সেই যন্ত্রণায় তিনি উগরে দিয়েছেন এই কবিতাতে। এবং কবিতার শেষের দিকে কবি আশাবাদীও হয়েছেন যে এই পরাধীনতা বা এই পরাধীনতা বা ভারত মাতার যে কষ্ট দুঃখ সেটা যেন একসময় কেটে যাবে। সেই এই আশাবাদী কবি এই ভাবনাটি এই কবিতার মধ্য দিয়ে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। তোমরা আশা করি ভালো কবিতাটি বুঝতে পেরেছো। কোনো রকম অসুবিধা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।